নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ঈশ্বরের কাছে সকলের মঙ্গল কামনা করে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আজ শনিবার, তাই আমাদের নিরামিষ রান্না। সবজি কেটে একবারে রান্নাঘরে চলে এসেছি। আগে পোস্তটা বেটে নেবো, প্রচণ্ড গরম, না হলে না মানে খুব অসুবিধা হয় এই করতে। প্রথমে সর্ষে আর জিরেটা বেটে নেব একসঙ্গে, অনেকটা দিলে মানে বাটা যাবে না বলে। আর দেখুন কি অবস্থা। তা আমি আবার এই বাটিটাও নিয়েছি, ফাটা বাটি। বাটিগুলো না না ব্যবহার করলে ফেটে যায়, এরকম সবই ভালো ভালো বাটি। তো ওই পাশে বেগুন ভাজা করতে বসানো আছে। আর আমার তো কিছু কিছু রান্না আমি করেই নিই, মানে ধরুন আজকে করলাম, একটু রেখে দিলাম, কালকের জন্য কিছুটা হয়ে যাবে। কারণ আমাদের এক তরকারি যে বেগুনগুলো ভাজাই হয়ে গেছে, এই বেগুনগুলো তুলে তারপরে এই রান্নাটা বসিয়ে দেব। তো এই আজকে যে সবজিটা করব, লাউ ডাঁটা, তারপরে আলু ঝিঙে পটল এইসব দিয়ে করব। তো তেল দিয়ে দিলাম, তারপরে একটু কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম, দিয়ে পটলগুলো তুলে নেব। পটলগুলো আমি আগেই দিয়ে মানে নুন হলুদ মাখিয়ে রেখেছি। দিয়ে ওটা একটু ভাজা হয়ে গেলে তারপরে ঝিঙেটা তুলে দেবো। তবে ঝিঙেটা আমি নুন হলুদ মাখিয়ে রাখিনি, ওগুলো মানে একদম চেপসে যাবে বলে, তাই এবার ঢাকা দিয়ে দিলাম। তো আমাদের বাড়িতে এইটাই একটা সমস্যা, এক তরকারি বা দু তরকারি হলে হবে না, পঞ্চব্যঞ্জন চাই। ছেলে তো পঞ্চব্যঞ্জন যদি সাজিয়ে দেওয়া হয় তাহলে ও খুব খুশি হয়। ওই যে একদিন বলেছিল না, খাক আর না খাক। তো ওই যে এই রান্না করতে করতে আমি ভাবছি আমি ঝিঙে খেতাম না, আর এর পাশে আমার মশলাটাও মানে হয়ে গেছে। এই যে কেন বলুন তো, এই যে এই পোস্তটা এখানে বাটি, এই শিলনোড়ার যে শিল ধোয়া জলটা, এটা কিন্তু তরকারির একটা আলাদা টেস্ট আনে। তো মানে এইটা আমি শীতকালে তা বলে করি না। শীতকালে আমার প্রচুর ঠান্ডা লাগে, তখন আমি এই শিলনোড়া মানে ব্যবহার করি না, তখন যাই হোক করে মিক্সিতেই বেটে নিই। তো তবে আমি পোস্ত টোস্ত এগুলো শীতকালে একটু কম খাই, এত মানে বাটাবাটির আমার ঝামেলা মানে করতে হয় বলে। আর আদাটা আমি বেটেই রাখি, অনেকটা আদা 2 কৌটো করে একদম বেটে ডিপ ফ্রিজে রেখে দিই। তারপরে যখন রান্না করব তার 1 ঘন্টা আগে বের করে রাখি। তো এইভাবেই আমি রান্না করি। এবারে এই 5 মিশালি তরকারি করলে কি বলুন তো, দেখতে একটা তরকারি, কিন্তু এই যে এতগুলো যে কাটতে হয় না, তাই জন্য মানে খুব লাগে। আর ওই পাশে কুকারে বসিয়ে দিয়েছি রাত্রেবেলার আলু সেদ্ধ করে রাখছি। আমরা এখন রাত্রেবেলা জল ধরা ভাত খাই। দেখুন লাউ ডাঁটাগুলোর অবস্থা। লাউ ডাঁটাগুলোকে মানে বের করে রাখা, মানে এত গরম, লাউ ডাঁটাগুলোকে কিছুক্ষণ আগে ফ্রিজ থেকে বের করে রাখা হয়েছে বলে লাউ ডাঁটাগুলো কেমন কালো কালো হয়ে গেছে। লাউ ডাঁটাগুলো আমরা আগেই কেটে কেটে রেখেছি, দেখুন কতগুলো আমি ফেলছি এই কালো কালো হয়ে গেছে বলে। এই রকমই মানে এত প্রচণ্ড গরম। এখন কৃষ্ণনগরে 44-45 ডিগ্রি করে চলছে। এই যে চাকা চাকা আলু ভাজা, এটা আমার খেতে খুব ভালো লাগে। আমার কেন, আমার ছেলেরও খেতে খুব ভালো লাগে। তারপরে এই যে মশলাটাতে কী কী দিলাম তো সেটা বলাই হলো না, শুধু পোস্ত দিইনি, কিন্তু পোস্ত আছে, আপনার তিল আছে, আর ওই কাজু বাদামের যে সেই খোয়া বলে ওইটা আছে। তো সব একসঙ্গে দিয়ে আমি করেছি। আর আলুটাকে আমি একটু হাফ সেদ্ধ করেই নিয়েছিলাম, তাই আমি আলুটা লাস্টে দিলাম আর কি। তো এবারে এটা নেড়ে চেড়ে ওই মশলাটা দিয়ে দেবো, তারপরে যাবো রাজকে দেখতে। হ্যাঁ, মাঝে মাঝে না রাজের পেছনে লাগি। আমরা তো মা ছেলেই থাকি, মানে মা ছেলেই ধরুন অনেকটা সময় কাটাই। ওর বাবা তো বেরিয়ে যায়, তো আমি ছেলের সাথে কিন্তু বন্ধুর মতনই মিশি। মানে ওই জন্য আমি ওর সঙ্গে একদম সহজভাবে মিশি। কখন ওর পেছনে লাগিয়ে একটু ওর পেছনে লাগছে, ও পড়ছে। ও তো আবার ওই যে বলি না যে ও ক্যামেরার সামনে এলে ভীষণ লজ্জা পায়। চল একবার দেখে আসি, মানে এটা রান্নাটা বসিয়ে চলুন দেখে আসি কী করছে। ওই দেখুন রাজ বুঝতেই পারছে না যে আমি ওকে মানে ওর ভিডিও করছি, ও তো এক মনে পড়া করছে। আর ওর চারপাশটা দেখছেন, ও যখন পড়তে বসে সমস্ত বই চারপাশে নিয়ে এরকম পড়তে বসে, ও যখন যেটা ইচ্ছে যাবে ও তখন সেটা পড়বে, জানেন তো। ও এইরকমই করে। ও কিন্তু এখনও বুঝতে পারেনি, যখন বুঝতে পারবে, এই দেখুন এবারে বুঝতে পেরেছে। তারপরে ও কী কী বলে দেখুন, শুনুন। রাজ, একটু দেখাও রাজ কি পড়ছো, লজ্জা কিসের বলো তুমি? না, লজ্জা করার কি আছে বলো? রাজ এটা কি পড়ছো? খাদ্য, তাই তো? আজ এখন বিজ্ঞান পড়ছে। আর রাজের পড়া দেখে না আমি লজ্জা পেয়ে যাই, কেন জানেন? আমি কিন্তু পড়াশোনাতে প্রচণ্ড ফাঁকিবাজ ছিলাম। ও যখন মামাবাড়ি যাবে বা কোথাও যাবে, ও কিন্তু বই নিয়ে যায়, আমরাও সব নিয়ে যেতাম না।
না, রাজকে কোনোদিনই আমাকে পড়ার জন্য কিছু বলতে হয় না। ওই দেখুন বইটা উল্টে নি। রাজ, এটা করলে কি হবে? তুমি এত লজ্জা পাচ্ছ কেন? এটা করে কিচ্ছু হবে না। কিছু হবে না মানে? তো তোমার ভালো গুণ, এটাতে কি আছে? ঠিক আছে, ঠিকই আছে। তুমি যে পড়াশোনা করছো, তুমি যে আমাকে বলছো ভিডিও করতে, না কি হয়েছে ভিডিও করলে? হ্যাঁ, এটা কি হবে বলো? কিচ্ছু হবে না। কিছু হবে না? এক্ষুনি বলছিলে না নাকি তোমার মান সম্মান যাবে? হ্যাঁ, তোমার মান সম্মান যাবে? এটা মান সম্মান যায় কেউ? তোমার এটা তো তোমার ভালো গুণ। এটা যদি আমি ভিডিও করি তাতে কি ক্ষতিটা আছে? এটা তো তোমার ভালো গুণ। তোমার তো আমি কোনো, তুমি তো দুষ্টুমি করো না, সেটার জন্যই তো আমি তো সবসময় সবাইকেই বলি, এবং যারা তোমাকে চেনে তারাও বলে যে রাজের মতন ভালো ছেলে হয় না। এটাতে কি আছে বাবা? এটাতে এইটুকু, এটা যদি তোমার ভিডিও করে আমি ইউটিউবে আমার ব্লগে দিই তাতে কি ক্ষতিটা আছে? এটা তো লজ্জার কিছু নেই, এটা তো তোমার ভালো গুণ। হ্যাঁ রাজ, তুমি যে ক্যামেরা যখন আমি অফ করে রাখি তুমি অনেক কথা বলো না। হ্যাঁ, যেই ক্যামেরাটা অন করে দিই অমনি তোমার লজ্জা, তুমি সেই কথাগুলো বলি। বাবারি বাবারি, কি লজ্জা রাজের! রাজের ভালো গুণ, রাজকে কাউকে বললে নাকি ওর লজ্জা লাগে। তাহলে বলুন ও কীরকম ছেলে? ওই দেখুন কি বলছে। রাজের সঙ্গে তো খানিক লাগিয়ে এলাম। এই যে আমার বাড়িতে আজকে এইগুলো নতুন অতিথি এসছে। রাজের বাবাকে কয়েকদিন ধরেই বলে রেখেছিলাম, তো ও নিয়ে এসছে এই কয়েকটা গাছ, 7টা গাছ নিয়ে এসছে। কত গাছ, কত গাছ! আমার মনটা ভরে গেল। আমি গাছ খুব ভালোবাসি। আমার উপরে গাছ লাগানো আছে, আপনারা তো মাঝে মাঝে দেখেন। তো এবছর আমি অত ওপরে যাইনি। আমি গত বছর নিজে হাতে অনেক গাছ লাগিয়েছিলাম, সবজির গাছ। তো সেখানে ওই বাঁদরের উৎপাতে না আমার মনটা ভেঙে গিয়েছে। এবারে অত যাইনি, আর প্রচণ্ড রোদ, যাওয়ারও ইচ্ছে হয় না। তো রাজকে নিয়ে এখানে চলে এলাম। খাওয়া দাওয়ার পর রাজকে বললাম যে ছবি আঁকো, আজকে ওর ছবির আঁকার ক্লাস আছে। তো ওকে নিয়ে ছবি আঁকতে বসে গেলাম। তারপরে রাজকে পড়ার কথা না বলতে হলেও ছবি আঁকার কথা বলতে হয়। তো রাজের মতন আঁকুক। আর আমি আজকে ব্লগটি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিকে ফলো করে দেবেন, আর শেয়ার করে আমার পাশে থাকবেন। সবশেষে বলি, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। আর আজকের মতন এখানেই আসছি।